ঘটনাটা এক বন্ধুর জীবনে ঘটেছিল, যেটা বন্ধুটির প্রচলিত চিন্তাভাবনাকে নাড়িয়ে দিয়েছিল। অনেক অভিজ্ঞতা সঞ্চয় হয়েছিল, যেটা ভবিষ্যতে কাজে লাগতে পারে, এবং সেটা সবার ক্ষেত্রেই। প্রায় প্রত্যেক গ্রামে ক্লাব ছাড়াও একটা জায়গা থাকে, যেখানে গ্রামের যে কোনো বয়সের মানুষজন অবসর সময়ে জড়ো হয়, যাকে বলা যেতে পারে গ্রাম্য আড্ডা। এটা এমনই একটা জায়গা, পলাশপুর গ্রামের বটতলা। পৃথিবীর এমন কোনো বিষয় নেই যে বিষয়ে এখানে কথাবার্তা হয় না। মজা, মশকরা, পরচর্চা অথবা জ্ঞান দেওয়া কিছুই বাকি থাকে না। এদের মধ্যে বেশিরভাগ মানুষ নিজেকে পণ্ডিত নয়তো বিশেষজ্ঞ মনে করে। এখানে জ্ঞানপ্রাপ্ত হয়ে অনেকের বেশ ক্ষতিও হয়ে যায়। সব থেকে বেশি ক্ষতি হয় গ্রামের যুবক যুবতীদের। অভিভাবকদের কোনো পেশাদার কেরিয়ার কাউন্সিলরের কাছে যেতে হয় না। গাছতলায় বসেই ফ্রিতে পরামর্শ পাওয়া যায়। গ্রামের লোকজনের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ চাকরি হলো স্কুল মাস্টারি, রেল কিংবা ব্যাংক। এইসবের নিয়োগ ক্রমশ কমে গেলেও এরা এর বাইরে যেতে চায় না। আর ছেলে মেয়েদের গ্রামের বাইরে শহরে যেতে দিতেও চায় না। এদের বক্তব্য, গ্রামে থাকলে চাকরি না পেলে চাষবাস করেও খেতে পারবে, আর শহরে গেলে উচ্ছন্নে যাবে। এত সবের পরেও কিছু ব্যতিক্রমী ছাত্রছাত্রী থাকে, যাদের মধ্যে কেরিয়ার গড়ার জন্য একটা তাগিদ থাকে। এই পলাশপুর গ্রামের এমনই দুটি ছেলে, হিরণ এবং রবিন। এই বটতলায় যখন কেউ থাকে না, তখন এরা দুজনে এখানে আসে, বসে কথাবার্তা বলে। কিরে হিরণ, কিছু ঠিক করলি? দেখ, ঠিক তো এক প্রকার করাই আছে, শহরের দিকেই যেতে হবে। এখানে থেকে কিচ্ছু হবে না। আমার বাবার বন্ধু চাঁদু কাকাকে জানিস তো? ওপাড়ায় বাড়ি। ওর ভাইপো নিতাই শহরের একটা হোটেলে কাজ করে। কাকাকে কয়েক মাস আগেই বলে রেখেছিলাম, তোমার ভাইপোকে বলো না, শহরে আমি একটা পড়াশুনো করতে চাই, সেই জন্য ওখানে থাকতে হবে। তো ওখানকার ঘর ভাড়া কেমন? নিতাই বছরে একবার দুবার গ্রামে আসে, গতকাল এসেছে। আর চাঁদু কাকা আমাকে ওদের বাড়ি নিয়ে গিয়েছিল, বুঝছিস? নিতাইয়ের সঙ্গে দেখাও করিয়ে দিয়েছে। তো নিতাই কি বলল? নিতাই বলল শহরে অনেক হোস্টেল আছে, ওখানে থাকতে পারবি, খরচা পোষাতে পারবি। খাওয়া দাওয়া অতটা ভালো হবে না, আর একটা ঘরে 4-6 জন করে থাকতে হবে। আবার সিঙ্গেল রুম ডবল রুম করেও থাকা যায়, কিন্তু শেয়ারিং যত কম হবে খরচা ততই বাড়বে। দূর, হোস্টেলে থেকে লাভ নেই। চাকরি করলে তবু ঠিক আছে, আরে গাদাগাদি করে থাকতে হবে। পড়াশুনো করা খুব মুশকিল ওখানে, প্রচুর ডিস্টার্ব হয়। আমার মামা কয়েক বছর আগে ছিল, 2-1 মাস থেকেই পালিয়ে গেছে। পরে একটা ঘর ভাড়া করে তারপর ছিল। ওরে বাবা, ঘর ভাড়া নিয়ে থাকা তো আমার পক্ষে অসম্ভব। তুই তো জানিস আমাদের অবস্থাটা কেমন। একে তো বাড়ির লোক, পাড়ার লোক সবাই শহরে যেতে মানাই করছে। বাবাও প্রথমে গাঁই করছিল, অনেক বোঝাতে বলল, যা ভালো বুঝিস কর। আমি তো অত বুঝি না, তবে বেশি খরচ হলে দিতে পারবো না। দেখছিস তো চাষবাসের কি অবস্থা। আরে শহরের মধ্যে ঘর ভাড়া নিলে হবে না, অনেক ভাড়া। শহর থেকে একটু দূরে নিতে হবে, বুঝলি? আমিও মাকে অনেকটা ম্যানেজ করেছি, হয়তো রাজি হয়ে যাবে। তাহলে দুজনে একসঙ্গেই থাকবো। এরকম কোনো ঘর নিতাই সন্ধান দিতে পারে কিনা একবার জানতে হবে। দরকার হলে দুজনে গিয়ে আর একবার নিতাইয়ের সঙ্গে কথা বলবো, বুঝেছিস? তার আগে দাঁড়া, আমার যাওয়ার ব্যাপারটা ফাইনাল করে নি। ও, তুই যদি আমার সঙ্গে থাকিস তাহলে তো দারুণ হবে। এই শোন না, তুই আজকেই তোর মায়ের সঙ্গে ফাইনাল করে নে না। তাহলে সেরকম হলে কালকেই তুই আর আমি দুজনেই একসঙ্গে নিতাইয়ের কাছে যাব। রবিন সেই দিনই শহরে যাওয়ার ব্যাপারে তার মায়ের সঙ্গে কথা বলে সবকিছু ফাইনাল করে নিয়েছিল। পরদিন সকালে হিরণ আর রবিন নিতাইয়ের কাছে গেল এবং তাকে শহরের বাইরে একটা ঘর ভাড়া করে দিতে পারবে কিনা তা জিজ্ঞাসা করলো। সেরকম একটা জায়গা আমার জানা আছে, ওটার নাম পটাশগড়। আমার একজন পরিচিত ওখান থেকেই শহরে যাতায়াত করে। ওর নাকি অটো করে শহরে আসতে মিনিট 15 লাগে, একদম গ্রাম, তাই ভাড়াটা নিশ্চয়ই কম হবে। ঠিক আছে, আমি একবার ওর সঙ্গে কথা বলে দেখব। নিতাই তার কথা রেখেছিল। সহকর্মীকে বলে খোঁজ খবর নিয়ে রবিন আর হিরণের জন্য কম ভাড়াতে একটা ঘর ঠিক করে দিয়েছিল। প্রধান শহর ভরতগঞ্জ থেকে 7 কিলোমিটার দূরে এই পটাশগড়। বাড়িটির মালিক সদানন্দবাবু উপরের তলায় স্ত্রী শর্মিলা দেবীকে নিয়ে থাকেন।
একমাত্র ছেলে ঋষভ আমেরিকায় থাকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই পটাশগড় এখনো শহর হয়ে ওঠেনি। একটু ভিতরে গেলেই ধুধু প্রান্তর, কাঁচা মোরাম রাস্তা, অনেক চাষের জমি, আর তাতে চাষিরা চাষ করছে। তাই এখানে ভাড়াটাও অনেকটা কম ছিল। এই রাস্তা দিয়ে শহরে যাওয়ার জন্য অটো পাওয়া যায়। রবিন আর হিরণ বাড়ির সামনে অপেক্ষা করত শহরে যাবে বলে। দুজনেই শহরের কাছে একটা কোর্সে ভর্তি হয়েছে। একটু বেলায় খেয়ে দিয়ে দুজনেই বের হয়ে যেত। অটো এলে তাতে চড়ে শহরে যেত। ক্লাস থেকে সন্ধেবেলা ফিরে এসে দুজনেই অনেক রাত পর্যন্ত পড়াশোনা করত। 3 বছরের কোর্স, ভালো করে শেষ করে চাকরি পেতেই হবে, এই ব্যাপারে দুজনেই খুব সিরিয়াস ছিল। কোলাহলহীন শান্ত পরিবেশে নির্ঝঞ্ঝাট ঘর, ভাড়াটাও বেশ কম। সেই জন্য হিরণ আর রবিন খুব খুশি ছিল। আর তাদের থেকেও বেশি খুশি ছিল বাড়িওয়ালা সদানন্দ বাবু আর তার স্ত্রী শর্মিলা দেবী। আসলে ভালো ভাড়া ঘর, ভালো বাড়িওয়ালা পাওয়া যেমন ভাগ্যের ব্যাপার, ঠিক তেমনই ভালো ভাড়াটিয়া পাওয়াটাও খুবই ভাগ্যের ব্যাপার। সুন্দর আচার ব্যবহার, সময়ে ভাড়া দিয়ে দেওয়া, প্রয়োজনে ডাকলে ছুটে আসা, এই সব কিছুর জন্য অবসরপ্রাপ্ত জাঁদরের পুলিশ অফিসার সদানন্দ বাবু আর তার স্ত্রী শর্মিলা দেবী দুই বন্ধুকে খুবই পছন্দ করতেন। আজ মাসের 1 তারিখ, তাই দুই বন্ধু মিলে উপরে এসে সদানন্দবাবুকে ঘরের ভাড়াটা দিতে এসেছে। কথা প্রসঙ্গে সদানন্দবাবু জানতে পারলেন রবিনের বাবা প্রাইমারি স্কুলের টিচার, অর্থনৈতিক অবস্থাও বেশ ভালোই। কিন্তু হিরণের বাবা একজন গরিব চাষি এবং হিরণও চাষবাসের সবকিছুই জানে। এখানে আসার আগে হিরণ তার বাবাকে চাষের কাজে সাহায্য করত। হিরণ, তোমার বাবা কি করে তোমার সমস্ত খরচা দিচ্ছে? নিশ্চয়ই কষ্টে সৃষ্টে ব্যবস্থা করছেন, কিন্তু 3 বছর এইভাবে চালানো মুখের কথা নয়। তুমি একটা কাজ করতে পারো। তুমি বলছো চাষবাসে সবকিছুই বোঝো। আমার কয়েক বিঘে জমি, তুমি চাষবাস দেখাশোনা করতে পারো। জমিগুলো খালিই পড়ে আছে। তোমার কাকিমা আমাকে আর মাঠে যেতে দেয় না, বয়স হয়েছে বলে। তুমি পড়াশুনোর ফাঁকে মাঝে মাঝে মাঠে যাবে, খরচাপাতি আমিই দেবো। যা ফসল হবে বিক্রি করে একটা অংশ তোমাকে দিয়ে দেব। তাতে মনে হয় তোমার খরচা চলে আসবে। বলো, রাজি আছো কিনা? 3 বছর ধরে ওর বাবা টাকা জোগান দিতে পারবে কিনা সেটা ভেবে হিরণেরও খুব চিন্তা হয়। তাই প্রস্তাবটা পছন্দ হলো আর বলল, হ্যাঁ কাকু, আমি রাজি আছি। কোথায় কি জমি আছে আমাকে আপনি বুঝিয়ে দেবেন, আমি দেখাশোনা করব। পরদিন সকালবেলা সদানন্দবাবু হিরণকে নিয়ে মাঠের দিকে চললেন, নিজের পড়ে থাকা জমিগুলো দেখিয়ে দেওয়ার জন্য। মাস 2 পর বর্ষা আসার সঙ্গে সঙ্গে হিরণের উদ্যোগে সদানন্দবাবুর জমিগুলোতে চাষবাসও শুরু হয়ে গেল। এইভাবে দেখতে দেখতে 1 বছর অতিক্রান্ত হলো। হিরণ সফলতার সঙ্গে পড়াশোনার পাশাপাশি চাষবাস করছে। এখন আর তার বাবার কাছ থেকে তেমন খরচ নিতে হয় না। সদানন্দবাবু যা দেন তাতেই চলে যায়। এখন তো হিরণ ধান ছাড়াও আলু, সর্ষে, তিল ইত্যাদি অনেক রকমের চাষ করছে। একদিন বিকেলবেলা হিরণ মাঠ থেকে ফিরে চা খেতে খেতে রবিনকে বলল, জানিস তো, গতকাল একটা বিরাট ভুল হয়ে গিয়েছিল। মাঠ থেকে 32 বস্তা ধান বিক্রি করেছিলাম হরিনাথ বলে একটা ফরেকে। সঙ্গে সঙ্গেই টাকা দিয়ে দিয়েছিল। কাকুকে সে টাকা দিয়েও এসেছি। আজ মাঠে যেতে যেতে হঠাৎ মনে হলো, আরে শেষ বেলায় যে হরিনাথকে খড়গুলো দিলাম ওর দাম তো হিসেব করে নেওয়া হয়নি। আজ কি করলাম জানিস? জিজ্ঞাসা করে করে ওর বাড়িতে গেলাম, গিয়ে তারপর বলাতে সব টাকা দিল। চা খেয়ে কাকুকে দিয়ে আসতে হবে টাকাগুলো। ধুর ছাড়তাম, ওই টাকাটার কাকুকে দিতে হবে না, ওদের অনেক টাকা আছে। টাকার কুমির, পুলিশ অফিসার ছিল, টাকা নিতে জানে দিতে জানে, বুঝছিস? আমরা তো ওদের অনেক উপকার করে দিই, এটা ওটা এনে দাও, এই করো।
দেখেছিস কোনোদিন বলেছে ভাড়াটা দিতে হবে না এই মাসে? ওর ছেলেই কত ইনকাম করে বলতো, আমেরিকাতে প্রচুর স্যালারি ওর। কোনোদিন হয়তো জানতে পারে যদি তুই চাষ করছিস, তাহলে হয়তো বাবাকে ফোন করে বলবে বন্ধ করে দাও চাষবাস, ওকে দিয়ে করাতে হবে না। প্রচুর টাকা হলে কি হবে, এদের মনটা খুব ছোট হয়, তাই বলছি চেপে যা চেপে যা। টাকার লোভ বড়ই বেপরোয়া, এক ঝটকায় সততাকে গ্রাস করে নিতে পারে। হিরণ এতক্ষণ পর্যন্ত ভাবছিল ওটা সদানন্দ বাবুর টাকা। ওই টাকার প্রতি কোনো আকর্ষণ ছিল না তার। ওই টাকা থেকে উনি যা দেবেন সেটাই ওর প্রাপ্য। কিন্তু এখন রবিনের কথাগুলো শোনার পর একটা লোভ জেগে উঠল তার মধ্যে। টাকাটা খুব বেশি না হলেও হিরণের কাছে অনেকটা টাকা। হঠাৎ তার হয়ে গেলে মন্দ কি, তাই রবিনের কথা মেনে নিল। অর্থাৎ কাকুকে আর এই টাকার ব্যাপারে কিচ্ছু বলবে না। পরের দিন সকালে হঠাৎ করে সদানন্দবাবু দুই বন্ধুকে উপরে ডেকে এনেছে। রাশভারী অবসরপ্রাপ্ত জাঁদরেল পুলিশ অফিসারের কাছে এসে দুজনেই বেশ ভয় পেয়ে গেছে। দুজনেই ভাবছে হয়তো ঘরের টাকাটার ব্যাপারে কাকু সবকিছু জানতে পেরে গেছে। শোনো, গতকাল রাতে আমার ছেলে ঋষভ ফোনে আমাকে খুব বকাবকি করেছে। বলেছে পড়াশুনো করে চাষবাস করতে ছেলেটা, এটা বিরাট ব্যাপার, তা থেকে একদম তুমি ভাগ নেবে না, বরঞ্চ দরকার পড়লে চাষ করতে যা টাকা লাগে তুমি দিয়ে দেবে। বলছিল আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন দেখেছি কত দূর থেকে আমার বন্ধু বান্ধবরা কি কষ্ট করে পড়াশুনো করতো, তখন কোনো হেল্প করতে পারিনি, এখন তো পারবো। আমি বুঝতে পারলাম ছেলে একদম ঠিক বলেছে। তোমরা আমার ছেলের মতো, কোনো কুণ্ঠাবোধ করবে না। হিরণ, এবার থেকে আর আমাকে টাকা দিতে হবে না। চাষবাস করে যা টাকা আসবে তুমি তোমার পড়াশোনার কাজে লাগাবে, কেমন? কথাগুলো শোনার পর দুই বন্ধু চুপ হয়ে গিয়েছিল। এখনো তাদের মুখগুলো থমথমে ছিল। এবার ভয় নয়, একটা অপরাধ বোধ দুজনকেই গ্রাস করছিল। দুজনেই খুব সৎ ছেলে, সেটা হতে পুরো জীবনটা লাগে, আর অসৎ হতে লাগে মাত্র একটা মুহূর্ত। এটাই বোধহয় ওরা ভাবছিল। আর অনেক টাকা আছে মানেই মনটা ছোট, আর গরিব মানেই তার মনটা বড়, এটার কোনো সত্যতা নেই। বড় মনের মানুষ হওয়ার জন্য বড় লোক বা গরিব লোক হতে হয় না, শুধু মনটাকে বড় করতে হয়। তো বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর এইরকমই আরো সুন্দর সুন্দর গল্প উপহার পাওয়ার জন্য আমাদের চ্যানেল চুকিটকিট বাংলা কার্টুনকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো। আর এই গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক আর অনেক শেয়ার করো। ধন্যবাদ।